সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এও বলেছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, এবং ডিএ হলো একটি আইন সিদ্ধ অধিকার। সুপ্রিম কোর্ট এটা বলে দিক যে যে কোনো ক্লায়েন্ট চাইলে তার মক্কেলের সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে মামলা করতে পারবে। এটাই তাহলে ভারতবর্ষের আইন হওয়া উচিত। সুপ্রিম কোর্টেরও রাজ্য সরকারের ওপর কোনো ভরসা নেই, তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করা হয়েছে যাতে করে এই ডিএটা সঠিকভাবে পেমেন্ট করা হয় এবং যাতে করে সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লায়েন্স হয়। এবং বিশেষ ক্ষেত্রে যাননি কারণ উনি মনে করেছেন পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার কোনো দরকার নেই, তাই নিয়ে লড়াই করার দরকার নেই, উনি যায়নি। উনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে যারা ভুয়ো ভোটার তাদের মানে তাদের রক্ষা করাটা ওনার আইনত কর্তব্য, উনি তাই গেছেন। কারণ চাকরিহারা ভুল বলুক ঠিক বলুক, তিনি ইন পার্সন একটা মামলা করতে গেছিলেন, তাকে তো সুপ্রিম কোর্ট শুনলো না। তাহলে তার সে নিজে আবার তার উকিলও ছিল না, একদম সঠিক পদ্ধতিতে গেছিল, কিন্তু তাকে অ্যালাউ করা হলো না। কিন্তু আজ মমতা ব্যানার্জিকে কেন শোনা হলো, যদিও তার উকিল ছিল? সুপ্রিম কোর্টের জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলে আইন আলাদা হতে পারে? কারণ এটা সুপ্রিম কোর্টের, আমার মনে হয়েছে এটা সুপ্রিম কোর্টের, মুখ্যমন্ত্রী বলে সুপ্রিম কোর্ট কিছু বললো না, এটা সঠিক না। আইনটা সবার জন্য সমান। দাদা, একেবারে অতি প্রতীক্ষিত ডিএ মামলা অবশেষে আবারও সপ্তমবার জয় পেলেন, কি বলবেন? এটা প্রত্যাশিতই ছিল, কারণ ডিএ যে সরকার দিচ্ছিলেন এটা যে সুপ্রিম কোর্টও বলে দিল এটা বেআইনি এবং এটা আরবিট্রারি ছিল। ইচ্ছা মতো সরকার কাজ করছিল, আইন মেনে কাজ করছিল না, এই যে ডিএ দিচ্ছিল না। এটা যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এও বলেছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, এবং ডিএ হলো একটি আইন সিদ্ধ অধিকার। যেটা রাজ্য সরকার বলছিল, বা আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন একবার যে ঘেউ ঘেউ, এটা আইন সিদ্ধ অধিকার। এবার এই আইন সিদ্ধ অধিকার যদি রাজ্য সরকার এবার না দেয়, তাহলে এবার উনি দেখবেন যে সত্যি সত্যি 1 লাখের ওপর সরকারি কর্মচারী নবান্নর সামনে গিয়ে আর কালীঘাটের সামনে দিয়ে ঘেউ ঘেউটা করবে, তখন উনি বুঝতে পারবেন। 4 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 4 সদস্য, তার মানে এটাতে একটা জিনিস প্রমাণ যে সুপ্রিম কোর্টেরও রাজ্য সরকারের ওপর কোনো ভরসা নেই, তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করা হয়েছে যাতে করে এই ডিএটা সঠিকভাবে পেমেন্ট করা হয় এবং যাতে করে সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লায়েন্স হয়। এবং সুপ্রিম কোর্টও হয়তো ভাবে যে এই রাজ্য সরকার আইন মানে না, তাই জন্য আপনারা নর্মালি এটা দেখা যায় না যে একটি বড় জাজমেন্ট দেওয়ার পর তারা জাজমেন্টটাকে নিষ্পত্তি করে দেয় মামলায়, কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করলেন না, 15ই মে রাখলেন। ওই 15ই মেতে রাজ্য সরকার গিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট ফাইল করবে যে তারা এই রায় মান্যতা দিয়েছে। দাদা, একেবারে সুস্পষ্ট মে মাসের মধ্যে সমস্ত ডিএ ক্লিয়ার করে দিতে হবে। আমরা দেখেছিলাম এর আগে 25% ডিএ দিতে বলেছিল, সেটা রাজ্য সরকার দেয়নি। এবারও যদি একই চিত্র দেখা যায়। দেখুন, সুপ্রিম কোর্ট কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে 15ই মের মধ্যে। এবার রাজ্য সরকার যদি সেই অর্ডার না মানে, কন্টেম্প্ট অফ কোর্ট অনুযায়ী যা যা আইন আছে সেই আইন প্রয়োগ করা হবে, এবং এতে রাজ্যের সমস্ত যারা বড় আমলা যারা এই ডিএ দেওয়ার মধ্যে প্রক্রিয়ার মধ্যে থাকবে তাদের জেলও হতে পারে। তো একেবারে গণতন্ত্র রক্ষার স্বার্থে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্লিড করছেন। একজন আইন হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়? দেখুন, ভারতবর্ষের যে কোনো নাগরিক চাইলে কোর্টে গিয়ে মুভ করতে পারেন, এটা বিশাল কোনো বিষয় না। কিন্তু উনি একটা কথা ঠিক বলেছেন যে গণতন্ত্র রক্ষা করতে হবে কোর্টকে। গণতন্ত্র যদি রক্ষা করতে হয় কোর্টকে, তাহলে সবার আগে সারদা নওয়াদার কেন তদন্ত হয়নি, সেখানে কেন মাথাগুলোকে অ্যারেস্ট করা হয়নি, যারা চাকরি চুরি করেছে তাদের মাথাগুলোকে কেন অ্যারেস্ট করা হয়নি, পোস্টপোল ভায়োলেন্স কার অনুপ্রেরণায় হয়েছে, কারা অনুপ্রাণিত হয়ে কার অনুপ্রেরণায় পোস্টপোল ভায়োলেন্স করেছে, সেটা কেন সিবিআই কোনো ব্যবস্থা নেই, সেটাকে যাতে এই ব্যবস্থা নেয়, আমার মনে হয় মমতা ব্যানার্জি সেটাই করতে চেয়েছে। কারণ এই ব্যবস্থা যদি নেয় সুপ্রিম কোর্ট সত্যিকারের, তাহলে গণতন্ত্র রক্ষা হবে আর মুখ্যমন্ত্রী আরো অনেকে জেলের ভেতরে থাকবে। কিন্তু এই যে সারদা নারদা থেকে শুরু করে 26,000 চাকরি আরজি কর মামলা, সেই সময় তো মুখ্যমন্ত্রীকে কোনো কোর্টেই দেখা যায়নি। চাকরি চুরির সময় করে নেতাজি ইন্দোরে দেখা গেছে, কিন্তু কোর্টে তো দেখা যায়নি। কারণ উনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে শিক্ষার দরকার নেই, তাই জন্য উনি চাকরি চুরির ক্ষেত্রে যাননি। উনি আরজি করের ক্ষেত্রে যাননি কারণ উনি মনে করেছেন পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার কোনো দরকার নেই, তাই নিয়ে লড়াই করার দরকার নেই, উনি যায়নি। উনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে যারা ভুয়ো ভোটার তাদের মানে তাদের রক্ষা করাটা ওনার আইনত কর্তব্য, উনি তাই গেছেন। কিন্তু উনি গেছেন তাতে কোনো অপরাধ নেই, ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো সময় নিজের মামলা নিজে করতে পারে। কিন্তু
যদি কেউ তার বক্তব্য বলার জন্য কোনো মক্কেল কোনো আইনজীবীকে নিযুক্ত করে, তাহলে কিন্তু মক্কেল নিজের কথা বলতে পারে না, তার আইনজীবীকেই বলতে হবে। এই যে আজকে যেটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করলো, সুপ্রিম কোর্ট হয়তো ওনাকে ঠিক বলেছেন যে আপনার আইনজীবী আছে আপনি বলবেন না, কিন্তু ওনাকে তো থামায়নি, উনি বলে গেছেন, সুপ্রিম কোর্ট শুনেছে। এটা ওনার প্রথমেই সুপ্রিম কোর্টের থামানো উচিত ছিল। তাহলে আজকে সুপ্রিম কোর্ট এটা বলে দিক যে যে কোনো ক্লায়েন্ট চাইলে তার মক্কেলের সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে মামলা করতে পারবে। এটাই তাহলে ভারতবর্ষের আইন হওয়া উচিত। আর যদি সেটা আইন না হয়, তাহলে এর পরদিন থেকে যদি আইনজীবী থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেওয়াটাই উচিত হয় না। দাদা একাধিক সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সেখানে, শ্যাম বিমান থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, তারপর কপিল সিব্বল, একাধিক সিনিয়র, তারা কি এনাফ না মামলার জন্য? দেখুন, আইনজীবী হিসেবে যদি আমায় জিজ্ঞেস করেন, এটা হলো যদি ন্যূনতম কারুর কোনো সম্মান থাকে, সেলফ রেসপেক্ট থাকে, পরের দিন কারোর দাঁড়ানোই উচিত না, কারণ এটা আইনজীবী হিসেবে এটা অসম্মান। যে আপনি একজন আইনজীবীকে ঠিক করেছেন আপনার বক্তব্য বলার জন্য, আর সেই আইনজীবী বক্তব্য বলছে, তার মাঝখানে ক্লায়েন্ট নিজে এসে বক্তব্য বলছে, তার মানে হলো যে আইনজীবী ইনকম্পিটেন্ট, নট এনাফ কম্পিটেন্ট। তার মানে কি, উনি এটা যদি কারোর পরের দিন সেলফ রেসপেক্ট থাকে, যাদের আপনি নাম বলেন তারা পরের দিন এই মামলায় আর সওয়াল করাটা উচিত না, যদি ন্যূনতম কারোর সেলফ রেসপেক্ট থাকে। কিন্তু কল্যাণ ব্যানার্জি করে কোর্ট থেকে বেরিয়ে এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের কথা বলেছেন, যেটা বলতে এসেছিলেন সেটা বলে গেছে। দেখুন, এটা কোনো কোর্টটা কোনো রাজনৈতিক আখড়া বা কোনো ব্রিগেডের ময়দান না। কোর্টটা আইন মেনে চলে, আর এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন সবাই বলতে পারছে, তার কারণ হলো এটা কোর্ট অ্যালাউ করেছে বলে। আজকে কোর্টের খুব স্ট্রিক্ট হওয়া উচিত ছিল যে আপনি বলবেন না, দয়া করে আপনি বসুন, বা আপনি যদি শুনতে চান মামলা শুনতে পারেন, কোনো বক্তব্য রাখবেন না, আপনি বক্তব্য রাখলে আমরা শুনবো না। সুপ্রিম কোর্ট এটা কড়া ভাবে বলেনি। যদি এটা মুখ্যমন্ত্রীর বদলে অন্য কেউ হতো, সুপ্রিম কোর্ট কি সেই একই অ্যাটিচিউড দেখাতো? দেখাতো না। তাহলে এই মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে না, মুখ্যমন্ত্রী বলে একরকম সুপ্রিম কোর্টের বিহেভিয়ার, অন্য কেউ হলে অন্যরকম হবে, সেটা তো না। তাহলে সুপ্রিম কোর্টের এটা বলে দেওয়া উচিত যে আজ থেকে যে কোনো লোক তার উকিলের সঙ্গে একই সঙ্গে দাঁড়িয়ে দুজনেই মামলা করতে পারবে। তো তাহলে বিচার ব্যবস্থা শাসক দলের হাতে আক্রান্ত? দেখুন, বিচার ব্যবস্থা শাসক দলের কাছে আক্রান্ত কি আক্রান্ত না আমি সেটা বলবো না, কারণ এটা সুপ্রিম কোর্টের, আমার মনে হয়েছে এটা সুপ্রিম কোর্টের, মুখ্যমন্ত্রী বলে সুপ্রিম কোর্ট কিছু বললো না, এটা সঠিক না। আইনটা সবার জন্য সমান। চাকরিহারা শিক্ষক তারাও কার্যত দাবি করছেন যে তারাও গেছিলেন সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য রাখতে, সুপ্রিম কোর্ট তাদের বলতে দেয় না, তাহলে মুখ্যমন্ত্রীকে কেন বলতে দিয়েছে? এক্স্যাক্টলি, আমি আপনাকে সেটাই বলছি। একজন চাকরিহারা ভুল বলুক ঠিক বলুক, তিনি ইন পার্সন একটা মামলা করতে গেছিলেন, তাকে তো সুপ্রিম কোর্ট শুনলো না। তাহলে তার সে নিজে আবার তার উকিলও ছিল না, সে একদম সঠিক পদ্ধতিতে গেছিল, কিন্তু তাকে অ্যালাউ করা হলো না। কিন্তু আজ মমতা ব্যানার্জিকে কেন শোনা হলো, যদিও তার উকিল ছিল? সুপ্রিম কোর্টের জবাব দিতে হবে, মুখ্যমন্ত্রী বলে আইন আলাদা হতে পারে না। তাহলে আইনের চোখে সকলে সমান, এই যে বিষয়টা আমরা জেনেছি, তাহলে এটা ভুল ছিল? সুপ্রিম কোর্টের এটা ঘটনা, সুপ্রিম কোর্ট এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনার উকিল আছে আপনি তাই বলবেন না, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, সুপ্রিম কোর্ট কিন্তু আটকায়নি। এটা যদি অন্য কোনো রীতিকেন্দ্র হতো, সুপ্রিম কোর্ট কিন্তু তাকে পুলিশ দিয়ে কোর্টরুমের বাইরে বার করে দিত। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মেবি কনস্টিটিউশনাল পোস্টের সম্মানে সুপ্রিম কোর্ট কিছু বলেনি, বাট ইট সেন্ট এ রং সিগন্যাল। তাহলে এখন থেকে সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর জন্য আলাদা নিয়ম তো হতে পারে না। তাহলে সমস্ত নাগরিকের জন্য ভারতবর্ষে এই নিয়মই করতে হবে, যে কেউ নাগরিক তার উকিলবাবু থাকলেও কোর্টে দাঁড়িয়ে মামলা করতে পারবে একই সঙ্গে। মুখ্যমন্ত্রী কোর্টে দাঁড়িয়ে বলছেন যে অপোনেন্ট যারা লয়ার আছেন তারা কিছু জানেন না, আমি বাংলায় থাকি, আমি বাংলা জানি। দেখুন, ওনাকে যখন বলতে দেওয়া হয়েছে, আপনি যখন কথার তো কোনো রেস্ট্রিকশন নেই, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, রেসপন্সিবিলিটি সুপ্রিম কোর্টের নিতে হবে, যে পরবর্তীকালে যখন কোনো নাগরিক গিয়ে মামলা করবে সুপ্রিম কোর্টকে শুনতে হবে, ফেরত দেওয়ানো যাবে না। দাদা একেবারে শেষ প্রশ্ন, বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে এসআইআর যে মামলা সুপ্রিম কোর্টে ছিল তার পরবর্তীতে একেবারে ওবিসি মামলাও সেই সুপ্রিম কোর্টেই ছিল, মুখ্যমন্ত্রী এসআইআর এর মামলা করলেন, ওবিসি মামলায় কেন ছিলেন না? দুটো জিনিস হতে পারে। এক, উনি মনে করেন যে এসআইআর মামলায় ওনার আইনজীবী কম্পিটেন্ট না, আর ওবিসি মামলায় ওনার আইনজীবী কম্পিটেন্ট। এক, আর ওনার আরেকটা জিনিস যেটা হতে পারে, উনি মনে করেন যে ওবিসি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যারা প্রকৃত ওবিসি, যারা তাদের ওবিসি সার্টিফিকেট থাকুক না থাকুক, তারা পেলো না পেলো সেটা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু এসে যায় না।